এবার পরমাণু নীতি পরিবর্তন করবে ইরান, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এবার শত্রুর মোকাবেলায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র সর্বদা প্রস্তুত রয়েছে, হুঁশিয়ারি পুতিনের। এদিকে যুদ্ধবিরতির না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করলো হামাস। আরো জানিয়ে দিব, আবারও চীনের আরো 37টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। এদিকে ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে 3 লাখ ফিলিস্তিনি, দাবি জাতিসংঘের। এবার দিল্লির 2টি হাসপাতালে বোমা হামলার হুমকি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পরমাণু নীতি পরিবর্তন করবে ইরান, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজির ইরানের পরমাণু নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিলেন। তিনি বলেন, যদি মনে করা হয় ইরানের অস্তিত্ব ইসরায়েলের হুমকির মুখে রয়েছে, তাহলে ইরান পরমাণু নীতি পরিবর্তন করবে। কামাল খারাজি বলেন, পরমাণু বোমা বানানোর কোনো সিদ্ধান্ত আমাদের নেই, কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। পরমাণু অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনির পূর্ববর্তী ফতোয়া সত্ত্বেও ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী 2021 সালে ইঙ্গিত দিয়েছিলেন, বাইরের চাপ, বিশেষত পশ্চিমা দেশগুলির চাপ ইরানের পারমাণবিক অবস্থানের পুনর্মূল্যায়নকে প্ররোচিত করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দশকের পর দশক ধরে হুমকি দিয়ে আসছে, ইরানকে কোনো অবস্থাতেই তারা পরমাণু শক্তির অধিকারী হতে দেবে না। সূত্র এনডিটিভির। এদিকে ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আজ সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরে 2টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে এলাদ বা উম্মুল রাশরা শহরের একটি সামরিক ঘাঁটি রয়েছে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতেই থাকবে। সর্বশেষ এই হামলা 2 দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নত মানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। সূত্র পার্স টুডে। এবার শত্রুর মোকাবেলায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র সর্বদা প্রস্তুত রয়েছে, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুর হুমকির মোকাবেলায় তার দেশের কৌশলগত পারমাণবিক বাহিনী সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি নাতসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের 79তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাশিয়া একটি কঠিন ও সংবেদনশীল সময় পার করছে জানিয়ে পুতিন বলেন, আমাদের মাতৃভূমির ভাগ্য এবং এর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের উপর নির্ভর করছে। তিনি ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধকে নব্য নাতসিদের বিরুদ্ধে রাশিয়ার অস্তিত্ব রক্ষার লড়াই বলে উল্লেখ করেন। রাশিয়ার বিজয় দিবসের এই প্যারেডে সাধারণত বন্ধুভাবাপন্ন দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এই বছরের প্যারেডে বেলারুশ, কিউবা, গিনি বিসাউ, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্র বা সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। মস্কোয় বিজয় দিবসের প্যারেডে দেওয়া ভাষণে রাশিয়া ও বেলারুশের মধ্যে চলমান যৌথ পারমাণবিক মহড়া প্রসঙ্গেও কথা বলেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই মহড়ায় অস্বাভাবিকতার কিছু নেই। প্যারেডে দেওয়া বক্তৃতায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, রাশিয়ার সঙ্গে এটি তার দেশের 3য় যৌথ মহড়া। এদিকে যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস।
হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। রোববার এক বিবৃতিতে হাসাম এসব কথা বলেন। খবর এএপির। এতে বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব। তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের উপরই। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, আমি যেমনটা বলেছি, এটি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি এটা বাস্তবায়ন করতে চায়, তারা এটা আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। এবার চীনের আরো 37টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। চীনের আরো 37টি প্রতিষ্ঠানের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাইডেন প্রশাসন এ নিষেধাজ্ঞা আরোপ করে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উপর দিয়ে গোয়েন্দা বেলুন উড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়। এ নিয়ে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে উত্তেজনা চলে আসছে। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এসব কোম্পানি মার্কিন উপকরণ ব্যবহার করে নজরদারি বেলুন ও দেশটির সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছিল। ফলে এগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলেছে। এর মধ্যে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের কয়েকটি ইউনিটও রয়েছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে 22টি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করছে। এছাড়া 11টি কোম্পানি নজরদারি বেলুন তৈরি করেছে এবং বাকিরা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে। সূত্র রয়টার্সের। এদিকে ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে 3 লাখ ফিলিস্তিনি, দাবি জাতিসংঘের। ইসরায়েলি হামলার মুখে গাজার সর্বদক্ষিণে রাফা শহর থেকে কমপক্ষে 3 লাখ ফিলিস্তিনি পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণে তার আক্রমণ আরো তীব্র করেছে। সেখানে হামাস যোদ্ধাদের সাথে তুমুল লড়াই চলছে তাদের। এর মধ্যে রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে 3 লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার দক্ষিণ অঞ্চলীয় এ নগরীতে ব্যাপক অভিযান চালানো হলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা অনুমান করে প্রায় 3 লাখ ফিলিস্তিনি রাফা থেকে পালিয়েছে। কারণ ইসরায়েল সেখান থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক এবং অমানবিক বাস্তুচ্যুতি অব্যাহত রেখেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 35,034 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের 70% নারী ও শিশু। এছাড়া আরো প্রায় 79,000 ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র আল জাজিরার। এবার দিল্লির 2টি হাসপাতালে বোমা হামলার হুমকি। এবার ভারতের রাজধানী দিল্লির 2টি হাসপাতালে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত সপ্তাহে দিল্লির প্রায় 130টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। এনডিটিভি জানিয়েছে, ইমেইলের মাধ্যমে দিল্লির বুরাড়ি হাসপাতাল ও সঞ্জয় গান্ধী হাসপাতালকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। উভয় হাসপাতালে তল্লাশি চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বুরাড়ি হাসপাতালই প্রথম স্থানীয় সময় বিকাল 3:15 বোমার হুমকির কথা জানায়। এরপর বিকাল 4:26 দিকে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল থেকে দ্বিতীয় ফোন আসে। 2টি হাসপাতালে তল্লাশি অভিযান চলছে। গত 30 এপ্রিল বুধবার সকালে একইভাবে ইমেইলের মাধ্যমে প্রায় 130টি স্কুল কর্তৃপক্ষকে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এতে দিল্লি জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি পাওয়ার পরপরই সব স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। যে আইপি অ্যাড্রেস থেকে হুমকি পাঠানো হয়েছে সেটি রাশিয়ার বলে জানিয়েছিলেন দিল্লির এক কর্মকর্তা। ভিপিএন ব্যবহার করে রাশিয়া থেকে মেইল পাঠানো হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিলেন পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সের্গেই শোইগুকে। রোববার নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বোলোসভের নাম প্রস্তাব করা হয়েছে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। 65 বছর বয়সী আন্দ্রেই পরিচিত অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে। দীর্ঘদিনের মিত্র শোইগুকে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়ে ডিগ্রি জারি করেছেন পুতিন। 2012 সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন 68 বছর বয়সী শোইগু। শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে দায়িত্ব পাবেন তিনি। গত 7 মে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন।